এই অ্যাডভার্বের পজিশন যেটা বললাম একে একে एग्जांपल লিখে নেব। তো ফ্রন্ট পজিশন মানে কি একদম বাক্যের শুরুতে হবে। তাহলে কিভাবে, আমি যদি বলি yesterday I went to school, কি বললাম yesterday I went to school, অর্থাৎ গতকাল আমি কি করেছিলাম, স্কুলে গিয়েছিলাম। তাহলে কি কি পজিশন হলো, ফ্রন্ট, মিডল, এন্ড। তো ফ্রন্ট পজিশন মানে কি একদম বাক্যের শুরুতে। তাহলে দেখো এখানে অ্যাডভার্ব কোনটা, এখানে অ্যাডভার্ব হচ্ছে, আমরা অ্যাডভার্বের ভাগগুলো আগের দিন পড়েছিলাম। কি কি ছিল, অ্যাডভার্ব অফ টাইম ছিল, প্লেস ছিল, ম্যানার ছিল, ফ্রিকোয়েন্সি ছিল, অ্যাডভার্ব অফ ডিগ্রি ছিল। তো এইগুলো হচ্ছে মেইনলি যে গুরুত্বপূর্ণ। তো তাহলে ফ্রন্ট পজিশনটা কি আছে, দেখো এখানে আই ওয়েন্ট টু স্কুল, বা আমি বলতে পারি আই ওয়েন্ট স্কুল। আই ওয়েন্ট টু স্কুলটা এটা বেটার। তো যাই হোক, এখানে ইয়েস্টারডেটা সময় বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। দেখো এখানে আমি তাহলে বাক্যের শুরুতে করেছি, তাহলে এটা ফ্রন্ট পজিশন। ঠিক আছে, এরপরে যদি আমি এরকম বলি আই অফেন গো টু, আমি যদি বলি আই অফেন গো টু মার্কেট, তাহলে এখানে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আছে অফেন। অফেন অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কেন, এটা কোন প্রশ্নের উত্তর দেয়, হাউ অফেন মানে কতবার একটা কাজ ঘটে। আমি বলছি আমি প্রায় মার্কেটে যাই, তাহলে আমার মার্কেটে যাওয়ার ফ্রিকোয়েন্সিটা কত বা রিপিটেশনটা কত, প্রায়। তাহলে সেই ক্ষেত্রে এটা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তাহলে একটু আগে বললাম মিডল পজিশন অ্যাডভার্ব মানে কি, সেটা কোথায় পড়বে, বসবে বিফোর ভার্ব। তাহলে কি ভার্বের আগে বসবে, বিফোর ভার্ব। দেখো এখানে ভার্ব কি আছে, গো, তাহলে আমি এখানে কি করলাম, তাহলে এটা হয়ে গেল মিডল পজিশন। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে গেল, মিডল পজিশন হয়ে গেল। এবং সবশেষে আসবে এন্ড পজিশন। আমি যদি বলি আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, আমি যদি এরকম বলি আই গো টু স্কুল রেগুলারলি, ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল এন্ড পজিশন। তাহলে আমরা তিনটা পজিশন পেলাম। তিনটে পজিশন কি কি, প্রথমটা হচ্ছে ফ্রন্ট শুরুতে, তারপর হচ্ছে মিডল অর্থাৎ ভার্বের আগে, এবং এন্ড অর্থাৎ বাক্যের একদম শেষে। তাহলে এটা হয়ে গেল পজিশন। তাহলে এবার দেখো পজিশন আছে মানে এবার এটা থেকে দ্বন্দ্ব তৈরি হতে পারে। কিরকম দ্বন্দ্ব, একজন অপরজনের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হতে পারে। কিরকম দ্বন্দ্ব, কে কোন জায়গায় বসবে, ভুল করে কোন জায়গায় বসিয়ে দেয়। তাহলে এররটা আমাদের এইখান থেকে স্টার্ট হবে, কোনটা কোন জায়গায় বসবে। তাহলে দেখে নেওয়া যাক কার কোনটা পজিশন। তাহলে পজিশন অফ অ্যাডভার্বের প্রথমটা যেটাতে আসবো আমরা, সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার বলতে কি, তাহলে কি করে বুঝবে অ্যাডভার্ব অফ ম্যানার কোনটা, আগের দিনই বলেছি যেটা এই হাউ এই প্রশ্নটার উত্তর দেয়। কোন প্রশ্নের উত্তর দেয়, হাউ, অর্থাৎ একটা কাজ কিভাবে ঘটছে। মেইনলি অ্যাডভার্ব অফ ম্যানার এলওয়াই যোগ করা হয়, 80% অ্যাডভার্ব অফ ম্যানারই এলওয়াই যোগ করা হয়। ঠিক আছে, কিন্তু আবার এটা সবসময় সঠিক না, কারণ কিছু এলওয়াই যুক্ত শব্দ অ্যাডভার্ব হয় না, রাদার তারা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে আজকে আমাদের সেটা আলোচনার বিষয় হবে, তো আস্তে আস্তে আসবো সেই জায়গায়। তাহলে প্রথমেই চলে আসবো অ্যাডভার্ব অফ ম্যানার। সাধারণত অ্যাডভার্ব অফ ম্যানারকে আমাদেরকে কোথায় বসাতে হয়, বাক্যের একদম শেষে। যেমন ধর আমি যদি বলি যে হি স্পিক্স ফ্লুয়েন্টলি, কি হি স্পিক্স ফ্লুয়েন্টলি, বা আমি বলি যদি হি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি, অর্থাৎ সে অনর্গল ইংরেজি বলে। কি বললাম, হি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি। ঠিক আছে, এখান থেকে আবার একটা নিয়ম আমরা জানতে পেরে যাব, যে কি যদি আমরা লক্ষ্য করি ভালো করে, সবসময় মাথায় রাখবে ল্যাঙ্গুয়েজ, আর্টিকেলে বলবো তবু বলে দিই আজকে, যে যখন আমি ল্যাঙ্গুয়েজ ইউজ করবো অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ, যেমন বেঙ্গলি, যদি আমি ভাষা হিসেবে ব্যবহার করি তখন বেঙ্গলির আগে দা ব্যবহার করবো না, তাহলে ভুল হয়ে যাবে, কারণ ভাষার আগে দা হয় না। কিন্তু আবার যদি বলি কি উই আর দ্য বেঙ্গলিস, আমি যদি আবার জাতি হিসেবে ব্যবহার করি তখন আবার বেঙ্গলির আগেই দা হবে। তাহলে দেখো এখানে ইংলিশটা কি হয়েছে, এখানে ইংলিশটা আমি অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছি, তাই সেক্ষেত্রে আমি দা ব্যবহার করিনি। তাহলে দেখো প্রত্যেকটা জায়গায় শেখার নিয়ম লুকিয়ে আছে, আমাদেরকে খুঁজে বের করতে হবে সেটা, তাই তো। তো এবার দেখা যাক, তো এখানে তাহলে প্রথমটা তাহলে তোমরা কিভাবে শিখবে, লিখবে আর কি খাতায়, হি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি। তাহলে প্রথম নিয়ম কি, অ্যাডভার্ব অফ ম্যানার কোথায় বসে, এন্ড পজিশন। কোথায় বসে, এন্ড পজিশন, অর্থাৎ বাক্যের শেষে। কি বললাম, এন্ড পজিশন, এটা হচ্ছে বেসিক নিয়ম।
এবার ব্যতিক্রমে আসবো আমি একে একে, ঠিক আছে? ব্যতিক্রমে আমি আস্তে আস্তে আসবো, তার আগে তুমি বেসিকটা জেনে নাও। কি বললাম? অ্যাডভার্ব অফ ম্যানার সব সময় বসে বাক্যের শেষে। ক্লিয়ার? এবার বাক্যের গঠন পরিপ্রেক্ষিতে আমি এবার একে একে আসবো। যেমন ধরো, হি ইজ গোয়িং স্লোলি। ভালো করে দেখতে, কি বললাম? হি ইজ গোয়িং স্লোলি, অর্থাৎ সে আস্তে আস্তে যাচ্ছে। কি বললাম? সে আস্তে আস্তে যাচ্ছে। যে অ্যাডভার্ব অফ ম্যানার নিয়ে কথা বলছিলাম, তো অ্যাডভার্ব ম্যানারের পজিশন নিয়ে, অর্থাৎ এই অ্যাডভার্ব অফ ম্যানার, এই জাতীয় অ্যাডভার্বগুলো কোথায় বসে? প্রথমে বলেছি বেসিক নিয়ম কি? এন্ড পজিশন, অর্থাৎ বাক্যের শেষে। কিরকম ভাবে? যেমন আমি বললাম হি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি, দেখো একদম শেষে বলবো। তাহলে আমি এই দুটো জিনিস গঠন দেখে নেব। গঠন কিরকম? যদি আমি এরকম লিখি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট অ্যাডভার্ব। কি বললাম? সাবজেক্ট ভার্ব অবজেক্ট অ্যাডভার্ব। কিরকম? ভালো করে বুঝবে। যদি সাবজেক্ট হি, ভার্ব এবং ইংলিশ অবজেক্ট এরকম থাকে, তাহলে সাবজেক্ট কিভাবে আমি খুঁজে পাবো? ভার্বকে হু দিয়ে প্রশ্ন করে, হু স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি, উত্তর পেলাম হি, সাবজেক্ট হয়ে গেল। আমি ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে, হি, হোয়াট হি স্পিক্স, বা আমি যদি বলি করি হোয়াট ডাজ হি স্পিক্স, তখন ইংলিশ চলে এলো। তাহলে এটা হয়ে গেল অবজেক্ট। তাহলে আমি ভার্বকে কে বা কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট এবং সাবজেক্ট খুঁজে পাবো। ঠিক আছে? তো এবার দেখো, এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট হলো, যদি কি থাকে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, যদি এই অবজেক্টটা কি হয়? ডাইরেক্ট অবজেক্ট হয়। ডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট মানে কি? ডাইরেক্ট অবজেক্ট সাধারণত কাকে বোঝায়? সাধারণত একটা ইনঅ্যানিমেট অবজেক্টকে বোঝায়, কিন্তু এই ক্ষেত্রে এরকম না। যদি একটা শর্ট অবজেক্ট থাকে, ভালো করে বুঝবে, এখানে সহজ করে যদি নিই, যদি শর্ট অবজেক্ট থাকে, যেমন শর্ট অবজেক্ট এখানে যদি শুধু ইংলিশ আছে, ঠিক আছে, তাই আমি বললাম হি স্পিক্স ইংলিশ। তাহলে যখন শর্ট অবজেক্ট থাকবে, অবজেক্টটা কি হবে? শর্ট, অর্থাৎ ছোট হবে, SHORT, শর্ট। তাহলে আমি এর পরে সব সময় এখানে কি করব? অ্যাডভার্বটা ইউজ করব। ঠিক আছে? তাহলে এটা প্রথমে বললাম। এক নম্বর কি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এবং অবজেক্টটা যদি শর্ট হয়, অর্থাৎ আকারে ছোট যদি হয়, তাহলে অ্যাডভার্বটা একদম শেষে ব্যবহার করব। এগুলো হচ্ছে বেসিক বলছি। দ্বিতীয়ত, যদি বাক্যটার গঠন এরকম হয়, সাবজেক্ট ভার্ব থাকে, এবং দেখো যদি কোন রূপ অবজেক্ট না থাকে, তাহলে আমি কি করব? শেষে ভার্বের পর অ্যাডভার্ব বসিয়ে দেব। ভার্বের পর অ্যাডভার্ব বসিয়ে দেব। কি বললাম? সাবজেক্ট ভার্ব অ্যাডভার্ব বাক্যের শেষে। যদি কি হয়? যদি বাক্যটার মধ্যে কোন রূপ অবজেক্ট না থাকে, যেমন আমি এখানে অবজেক্ট কেন নেই? আমি বলছি দেখো, সাবজেক্ট এটা হি, এটা হচ্ছে অক্সিলারি এবং এটা ভার্ব, তাহলে এটাকে ভার্ব ধরে নিলাম। আর স্লোলি এটা তো হচ্ছে অ্যাডভার্ব। তাহলে সাবজেক্ট ভার্ব থাকলে কি করব? একদম শেষে অ্যাডভার্ব বসিয়ে দেব। তাহলে এখান থেকে আমাকে যেটা মেইন জিনিস সেটা জানতে হবে, সেটা কি জিনিস? সেটা হচ্ছে মেইন জিনিস, এটা আমাকে শিখতে হবে। আমি যদি এরকম বলি, শর্ট যদি অবজেক্ট থাকে, শর্ট অবজেক্ট থাকলে আমি কখনো ভার্ব এবং ওই অবজেক্টের মাঝে অ্যাডভার্ব বসাবো না। কি বললাম? ভার্ব এবং ওই অবজেক্টের মাঝে অ্যাডভার্ব বসাবো না। তাহলে কি আমি কি করেছি দেখো, তাহলে এখানে ভার্ব কি আছে? এখানে স্পিক্স আছে ভার্ব, আর এখানে অবজেক্ট কি আছে? ইংলিশ। তাহলে এর মাঝে আমি কি অ্যাডভার্ব বসিয়ে দিয়েছি, তাহলে আমার বাক্যটা ভুল হয়ে গেছে। ঠিক আছে? তাহলে আমাকে কি করতে হবে? সব সময় মাথায় রাখবে, আমি সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরেই অ্যাডভার্ব করব যদি অবজেক্টটা শর্ট হয়। এটা বললাম। তাহলে আমি কখনো বলতে পারবো না সি স্পিক্স ফ্লুয়েন্টলি ইংলিশ, এটা বললে আমার ভুল হয়ে যাবে। তাহলে আমাকে বলতে হবে সি স্পিক্স ইংলিশ, আমাকে এটা বলতে হবে ফ্লুয়েন্টলি, তবে বাক্যটা ঠিক হবে। আমাকে বলতে হবে ফ্লুয়েন্টলি, তবে ঠিক হবে। ঠিক আছে? তার জন্য আমাকে এটা মাথায় রাখতে হবে, শর্ট অবজেক্ট যদি থাকে, ভার্ব আর ওই শর্ট অবজেক্টের মাঝে কখনো অ্যাডভার্ব বসাবো না।
ঠিক আছে, যদি বসাই তাহলে বাক্যটা ভুল হয়ে যাবে। এবার তোমরা লিখবে কিভাবে এটা, প্রথমে লেখার প্রসেসটা আমি বলে দিই। প্রথমে লিখবে হি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি লিখলে, এবং এটা লিখে নিলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট অ্যাডভার্ব হয়। তারপরেই লিখে নিলে সি স্পিক্স ফ্লুয়েন্টলি ইংলিশ, এটা লিখলে পাশে কাটা চিহ্ন দিয়ে দিলে, এবং নিচে কমেন্টে লিখবে যে যদি অবজেক্টটা শর্ট হয়, অবজেক্ট শর্ট অবজেক্ট যদি থাকে তাহলে এই শর্ট অবজেক্ট এবং এই ভার্বের মাঝে অ্যাডভার্ব বসে না। উই নেভার প্লেস অ্যান অ্যাডভার্ব বিটুইন আ ভার্ব অ্যান্ড আ শর্ট অবজেক্ট। এইটুকু জিনিস মাথায় রাখবে, খুব সহজ এটা, ঠিক আছে। তাহলে এটা হলো এই শর্ট অবজেক্টের একটা নিয়ম। এরপরে আমি আবার আসবো, এটাকে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে এতগুলো দেখো, প্রথমেও বসতে পারে শেষেও বসতে পারে, এটা না দেখে আমরা আবার তো আসবো কি যে অবজেক্ট এবং ভার্বের মাঝে অ্যাডভার্বকে বসাবো না। এই জিনিসটা বারবার বলছি, অবজেক্ট ভার্ব এবং অবজেক্টের মাঝে কখনো অ্যাডভার্বকে বসাবো না। তাহলে যে জিনিসগুলো আমি শিখলাম সেগুলো হচ্ছে কি, সবসময় আমরা এরকম ভাবে ছোট করে লিখতে পারি, সাবজেক্ট ভার্ব প্লাস শর্ট অবজেক্ট প্লাস অ্যাডভার্ব। ক্লিয়ার হলো? তাহলে এটা থেকে আমরা কি এরর করি, অর্থাৎ এটাকে ভুল আমরা কি করি, এটার ভুল আমরা করি সাবজেক্ট ভার্ব, যদি অ্যাডভার্বটা এখানে নিয়ে চলে আসে তাহলে এটা ভুল হয়ে যাবে, এবং এখানে শর্ট অবজেক্টটা যদি দিই তাহলে এটা যদি আমাদের শর্ট অবজেক্ট দিই তাহলে ভুল হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে নিয়ম, এটা রুল। আর এটা হচ্ছে আমরা যদি ভুল করি এরর, এটা ভুল, তাহলে এটা করব না আমরা, কিন্তু এটা লিখে রাখবো, ঠিক আছে। তাহলে সাবজেক্ট ভার্ব শর্ট অবজেক্ট, তারপরে সবশেষে অ্যাডভার্ব, এবং কি সাবজেক্ট ভার্ব অ্যাডভার্ব তারপরে কি শর্ট অবজেক্ট। এটা যদি হয় তো ভুল হয়ে যাবে, ঠিক আছে। এক্সাম্পল স্বরূপ আমি অলরেডি আগেরটা বলেছি সেটা। এরপরে দ্বিতীয় নিয়মে আসবো। দ্বিতীয় নিয়মটা কিরকম, দ্বিতীয় নিয়মটা হচ্ছে, এটা হচ্ছে এবার এক্সেপশন। এক্সেপশন, তাহলে আমি এতক্ষণ যেগুলো বলছি সবটা হচ্ছে শর্ট অবজেক্টের নিয়ম, সব শর্ট অবজেক্টের নিয়ম, ঠিক আছে। এবার যেটা আসবো সেটা হচ্ছে এই ব্যতিক্রম। ব্যতিক্রম মানে কি, কিছু শব্দ, যেমন ধরো কিছু অ্যাডভার্ব পার্টিকেল আছে বা কিছু অ্যাডভার্বিয়াল ওয়ার্ড আছে। ব্যতিক্রমটা কিরকম, কিছু অ্যাডভার্বিয়াল পার্টিকেল কিরকম, যেমন অফ, অন, আউট। কি বললাম, এটা হচ্ছে এক্সেপশন, মাথায় রাখবে। তাহলে এই শর্ট অবজেক্টের এগেইনস্টে এটা হচ্ছে এক্সেপশন। এক্সেপশনটা কি, যদি অ্যাডভার্বিয়াল পার্টিকেল কিছু, যেমন অফ, অন, আউট, এই জাতীয় শব্দগুলো যদি অ্যাজ এ অ্যাডভার্ব ব্যবহার করা হয়, কি বললাম, এই জাতীয় শব্দগুলো যদি অ্যাজ এ অ্যাডভার্ব হয়, তখন কিন্তু এই নিয়মটা তখন সঠিক হয়ে যায়। কিরকম দেখো, উইল ইউ সুইচ অফ দ্য লাইট, অর্থাৎ তুমি কি আলোটা বন্ধ করবে। তাহলে দেখো এখানে অফ আছে, অফটা হচ্ছে অ্যাডভার্ব। কেন এটা অ্যাডভার্ব হলো, আমি যদি বলি সুইচ মানে বন্ধ করো, বা সুইচ মানে কি যে কোনো একটা অ্যাকশন বোঝাচ্ছে, কিন্তু অ্যাকশনটা কিরকম, আমি বলছি না এটা সুইচ অন করো না অফ করো, ঠিক আছে। যেহেতু অফটা দ্বারা ইন্ডিকেট এই ভার্বটাকে মডিফাই করছে, তাই এখানে এটা অ্যাডভার্ব হয়ে গেল। তো দেখো এখানে পজিশনটা কিরকম, এখানে দেখো এখানে একটা ভার্ব আছে, তারপরে কি আছে, অ্যাডভার্ব আছে, এবং তারপরে কি আছে, অবজেক্ট আছে। অবজেক্ট কিরকম, এটা আবার শর্ট অবজেক্ট, ছোট, যেহেতু দ্য লাইট। এখানে আবার এটা ঠিক আছে, কেন ঠিক আছে, কারণ এটা এক্সেপশন। কি এক্সেপশন, যে অ্যাডভার্ব পার্টিকেল কি অফ, অন, আউট, এই জাতীয় অ্যাডভার্বিয়াল পার্টিকেল যখন থাকবে তখনই আমরা শুধুমাত্র কি করতে পারবো, তখন আমরা যে এই অ্যাডভার্বিয়াল এই জাতীয় শব্দগুলোকে ভার্ব এবং অবজেক্টের মাঝে বসাতে পারবো, ঠিক আছে। অর্থাৎ অ্যাডভার্ব অফ ম্যানারকে কেন্দ্র করে যদি তার অবজেক্টে শর্ট হয়, তাহলে আমরা সবসময় কি করব, সবসময় যেটা, আমি বেশি কথা বলছি কারণ এটা প্রয়োজন আছে, তাই তোমাদের বোরিং লাগলে একটু শুনে নাও, হ্যাঁ। তো দেখো সবসময় কি করব,
শর্ট অবজেক্টের পরে অ্যাডভার্বকে বসাবো, প্রথম নিয়ম। এবং যদি ভার্বও থাকে ভার্বের পরে বসাবো, সেক্ষেত্রে সমস্যা নেই। দ্বিতীয়ত, যদি সাবজেক্ট ভার্ব থাকে এবং যদি শর্ট অবজেক্ট থাকে তার মাঝে অ্যাডভার্বকে বসালে ভুল হয়ে যাবে। কিন্তু একটা জায়গাতে আমি বসাতে পারি এই ভার্ব আর এই শর্ট অবজেক্টের মাঝে অ্যাডভার্বকে। এইটা কখন? যদি সেটা অ্যাডভার্বিয়াল পার্টিকেল থাকে। তাহলে এইটার আমরা স্ক্রিনশট নিয়ে নেব। এইটা ঠিক, এটা ভুল। এই ঠিকের এগেইনস্টে এটা হচ্ছে এক্সেপশন, অর্থাৎ এই ক্ষেত্রে এই নিয়মটা ঠিক হয় কিন্তু এই নিয়মটা ঠিক না। ঠিক আছে, কিছু ক্ষেত্রে আমাদেরকে মান্যতা দিতে হয়, সেটা হচ্ছে এইটা ক্ষেত্র। এবার আসো ম্যানারে কি রকম। যদি অবজেক্টটা কি হয়, যদি লং হয়, অবজেক্ট যদি আমাদের কি হয়, লং হয়। এবার এতক্ষণ আমি শর্ট অবজেক্টের নিয়ম বলছিলাম, এবার আমি বলছি লং অবজেক্ট, অর্থাৎ অবজেক্টটা যদি সুদীর্ঘ হয় অ্যাডভার্ব অফ ম্যানারের ক্ষেত্রে। যেমন আমি যদি বলি হি examined carefully the contents of the dead body। কি লিখলাম দেখো, he examined carefully the contents of the dead body। দেখো আগে অবজেক্ট গুলো খুব ছোট ছিল, কোনোটাতে ইংলিশ লিখেছি তাহলে ইংলিশটা ছোট, কখনো কোনোটাতে দা লাইট লিখেছি, লাইটটা ছোট। কিন্তু এখানে দেখো এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, হয়েছে, এটা হচ্ছে অ্যাডভার্ব, এবং দা কন্টেন্টস অফ দ্য ডেড ম্যান বডি এটা হচ্ছে অবজেক্ট। দেখো এখানে এই অবজেক্ট হচ্ছে একটু লেন্দি, তাই আমরা এটাকে ধরে নিতে পারি লং অবজেক্ট। তাহলে আমরা লং অবজেক্টের ক্ষেত্রে সাবজেক্ট, ভার্ব, তারপরে অ্যাডভার্ব এবং পরে লং অবজেক্টটাকেই লিখি, পরে লং অবজেক্টটাকে লিখি। কখন? যখন লং অবজেক্ট থাকে। তাহলে প্রথমে কি করি, সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অ্যাডভার্ব এবং সবশেষে লং অবজেক্ট। ঠিক আছে, আমরা এই প্যাটার্নটা ফলো করি। যখন লং অবজেক্ট থাকে আমি বলতে পারি হি এক্সামাইন্ড কেয়ারফুলি দ্য কন্টেন্টস অফ দ্য বডি। ক্লিয়ার হলো? এবার দেখো এটা হচ্ছে এক নম্বর গেল লং অবজেক্টে। দুই নম্বর, লং অবজেক্ট থাকলে আমি আবার সাবজেক্ট, এখানে অ্যাডভার্ব, তারপরে ভার্ব এবং সবশেষে কি থাকবে, লং অবজেক্ট। এটাও করতে পারি, এটাও ঠিক হয়, এটাও ঠিক হয়। ক্লিয়ার? দুটোই ঠিক হতে পারে। অর্থাৎ আমি কি বলতে পারি, আমি বলতে পারি যে এই বাক্যটাকে যদি আমি ঠিক করি, আমি বলতে পারি হি carefully examined the contents of the dead body। তাহলে এই জিনিসটা, তাহলে এখানে কি করলাম দেখো, এখানে ভার্বের আগে অ্যাডভার্বটা করলাম। কি করলাম? ভার্বের আগে অ্যাডভার্বটা করলাম। তাহলে একটা ছিল শর্ট অবজেক্টের ক্ষেত্রে নিয়ম। শর্ট অবজেক্টের ক্ষেত্রে সাধারণত অ্যাডভার্বকে আমরা এই জায়গায় বসাইনি, শুধুমাত্র একটা ক্ষেত্র ছাড়া। কোন ক্ষেত্রটা? যেখানে কি করা হয়েছে, যেখানে ওই অফ, অন, আউট এই অ্যাডভার্বগুলো রয়েছে। কিন্তু লং অবজেক্টের ক্ষেত্রে যেহেতু অবজেক্টটা অনেকটা বড়, তাই অ্যাডভার্বকে আমরা লং অবজেক্টের আগে বসাতে পারি। দেখো এবার যেহেতু এটা আমি আগে বসাতে পারি, ভার্বের আগে বসাতে পারি, এইটাকে কেন্দ্র করে অতটা ভুল হয় না। কিন্তু ভুল কোন জায়গাটা হয় মাথায় রাখবো সব সময়, ভুল হয় যখন শর্ট অবজেক্ট থাকে। আমরা কি করি, শর্ট অবজেক্ট এবং ভার্বের মাঝে অ্যাডভার্বকে ঢুকিয়ে দিই। দেখো এইগুলো আমি বললাম যেহেতু এটা ভুল হওয়ার সম্ভাবনা কম, কারণ তুমি যদি ভুল করে ভার্বের আগেও অ্যাডভার্বকে বসিয়ে দাও, অবজেক্টের আগেও বসিয়ে দাও, আর শেষে বসিয়ে দাও, তাহলে তো ভুল হচ্ছে না। তাই এইটা কেন্দ্র করে অত ভুল হয় না, তাই এটা নিয়ে আমাকে অতটা মাথা ঘামাতে হবে না। তাহলে মাথা ঘামাতে হবে শর্টের নিয়মটাকে কেন্দ্র করে, ওই জায়গায় বেশি ভুল হয়, তাই আমি ওটা বেশি করে ফোকাস দিলাম। কিন্তু এটা ভুল হয় না, কারণ এটা তো সবই ঠিক। কেউ করলো অবজেক্টের আগে বসালো, কেউ ভার্বের আগে বসালো, দুটোই তো সঠিক।
তাই দুটো সঠিক হলে আমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, তাহলে যে জায়গায় বেশি ভুল হবে আমি সেই জায়গাটা ফোকাস করব। এবার চলে আসবো দেখো প্রিপোজিশনকে কেন্দ্র করে। প্রিপোজিশনকে কেন্দ্র করে কিভাবে, যেমন he looked at me suspiciously, ভালো করে দেখবো, he looked at me suspiciously, সে সন্দেহের সাথে আমার দিকে তাকালো। তাহলে এখানে এবার গঠনটা দেখে নেব, যদি সাবজেক্ট থাকে, ভার্ব থাকে এবং যদি প্রিপোজিশন থাকে, প্রিপো থাকে এবং যদি অবজেক্ট থাকে, তারপরে অবজেক্ট থাকে, ক্লিয়ার হলো, এবং তারপরে অ্যাডভার্ব, এই প্যাটার্নটা আমরা ফলো করতে পারি। বা আর কি ফলো করতে পারি আমরা এরকম ফলো করতে পারি, সাবজেক্ট ভার্ব হয়েছে, তারপরে কি করতে পারি, হি লুকড, ভার্বের পরে এখানে আমি অ্যাডভার্বটা দিতে পারি, প্লাস তারপরে আমি প্রিপোজিশন এবং অবজেক্ট ব্যবহার করতে পারি। এটা ভালো করে দেখবেন। প্রিপোজিশনের ক্ষেত্রে কোন দুটো ঠিক, প্রিপোজিশন থাকলে আমি শেষেও ব্যবহার করতে পারি, অর্থাৎ অ্যাডভার্ব অফ ম্যানারকে দেখো এখানে যেমন শেষে ব্যবহার করা হয়েছে, অবজেক্টের পরে ব্যবহার করেছি, যেমন এটা মি অবজেক্ট, এর পরে অ্যাডভার্বকে আমি ব্যবহার করেছি, তাহলে ঠিক আছে, কারণ এই প্রথম নিয়মটা ফলো করছে, 1 নম্বর নিয়ম। ঠিক, এবং দ্বিতীয় ক্ষেত্রে আমি এটাকে আবার লিখতে পারি, কি বলেছি দেখো, সাবজেক্ট কি আছে হি, তারপর ভার্ব কি দেব, লুক নেব, লুক হলো, তারপর কি আছে অ্যাডভার্ব নিয়ে নেব, সাসপিসিয়াসলি, সাসপিসিয়াসলি, তার কি হয়ে গেল, অ্যাট মি, অ্যাট মি। তাহলে দেখো যদি বাক্যের মধ্যে প্রিপোজিশন থাকে, এবার আসবো যেটা, সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে অ্যাডভার্ব অফ প্লেসকে আমরা কিভাবে বসাই, তাহলে আগেরটাতে কি দেখলাম, অ্যাডভার্ব অফ ম্যানার 3টে পজিশনেই বসে। কোন 3টে পজিশন, মেইনলি শেষে বসলো, মিড পজিশনে বসলো, আবার শুরুতেও বসাতে পারি, ঠিক আছে, সেটা কোনো সমস্যা হবে না। এবার দেখবো অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস সাধারণত, যেমন ধরো আমি যদি বলি প্লিজ সিট হিয়ার, কি বললাম, প্লিজ সিট হিয়ার, ভালো করে লক্ষ্য করুন, কি বললাম, প্লিজ সিট হিয়ার। তো এই ক্ষেত্রে হিয়ারটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। কেন এটা অ্যাডভার্ব অফ প্লেস হলো, কারণ যদি ভার্ব অর্থাৎ সিট, এটা তো বসা একটা কাজ বোঝাচ্ছে, তো এই সিটকে যদি আমি দেখি এই বসাটাকে মডিফাই করছে এই হেয়ার শব্দটা, তাই এটা অ্যাডভার্ব হয়ে গেল। তাহলে সাধারণত অ্যাডভার্ব অফ প্লেসকে আমরা কোথায় করি, সাধারণত অ্যাডভার্ব অফ প্লেসকে আমরা কোন পজিশনটাকে প্রেফারেবল, এন পজিশন। তাহলে অ্যাডভার্ব অফ প্লেসকে আমরা কোথায় বসাই, এন পজিশনে বসাই, মাথায় রাখবে। তাহলে অ্যাডভার্ব অফ পজিশন, সরি অ্যাডভার্ব অফ প্লেস দুটো পজিশনে বসতে পারে। দুটো পজিশন কি কি, একটা হচ্ছে এন পজিশন, আর দ্বিতীয়টা কি, দ্বিতীয়টা আমরা দেখে নেব, দ্বিতীয় পজিশনটা হচ্ছে ফ্রন্ট পজিশন, অর্থাৎ শুরুতে, ঠিক আছে। এখানে বেশি কিছু জানার নেই, এখানে শুধু আমাকে জানতে হবে এই পজিশন অফ অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডভার্ব অফ পজিশনের এই প্লেস, অর্থাৎ অ্যাডভার্ব অফ প্লেসকে আমি দু জায়গায় বসাতে পারি। দুটো জায়গায় কি কি, একটা হচ্ছে এন পজিশন, অর্থাৎ বাক্যের শেষে। আমি বললাম দেখো প্লিজ সিট হিয়ার, কি কি অ্যাডভার্ব অফ প্লেস আছে সেগুলো আমি অলরেডি বলে দিয়েছি আগের দিন, এবং তোমাদেরকে এটুকুও বলেছিলাম যে আমাকে জানতে হবে যে কি কি অ্যাডভার্ব অফ প্লেস আছে, তাহলে আমি তখন নিয়ম বলে দেবো, তোমরা বুঝতে পারবে না, তাই সেই জায়গাটা তোমরা লক্ষ্য করবে, অ্যাডভার্ব অফ প্লেস, ম্যানার, ফ্রিকোয়েন্সি এসব বোঝার জন্য। তো তারপর আসবো, যেহেতু এই এন পজিশনে বসে, দেখো এন পজিশনে হলো, আর কি আছে ফ্রন্ট, অর্থাৎ শুরুতে বসে, ঠিক আছে। তাহলে এই দুটো জায়গায় আমরা মাথায় রাখবো। এটা হয়ে গেল অ্যাডভার্ব অফ প্লেসকে কেন্দ্র করে। অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইমের পজিশনটা কি কি হয়, অ্যাডভার্ব অফ টাইম প্রথমে আমরা দেখে নেব, মেইনলি সব সময় কোথায় হয়, মেইনলি ইন পজিশন, ইন পজিশন মেইনলি প্রথমে। তাহলে এটা হচ্ছে বেসিক, এটা অ্যাডভার্ব অফ টাইমের, এটা পছন্দ করে শেষে বসতে। আমি বলতে পারি হি কেম হিয়ার ইয়েস্টারডে, ঠিক আছে, হি কেম হিয়ার ইয়েস্টারডে, দেখো। তাহলে এটা হলো এন পজিশনে। এরপরে আমরা দেখব
অ্যাডভার্ব অফ টাইমকে আমি কি আবার ফ্রন্ট পজিশনও বসাতে পারি, ঠিক আছে, সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তাহলে আমি লিখতেই পারি কি এরকম, ইয়েস্টারডে হি ওয়েন্ট দেয়ার, আমি এটা বলতে পারি। এটা বললে ভুল হবে না, কারণ আমি ফ্রন্ট পজিশনে ব্যবহার করতে পারি। এবার কিছু ক্ষেত্রে আমরা এই টাইমকে আমরা কি মিড পজিশনে ব্যবহার করতে পারি, মিড পজিশন। কিরকম, যেমন ধরো আমি যদি বলি দ্য ট্রেন ইজ নাও অ্যাপ্রোচিং, ট্রেনটা এখন এগিয়ে আসছে। তাহলে দেখো তিনটে পজিশন হলো অ্যাডভার্ব অফ টাইমকে। দেখো এই ক্ষেত্রেও বলবো, যেহেতু দেখো পজিশন অফ অ্যাডভার্বের বিশেষ করে টাইমের মনে রাখার অত প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? কারণ দেখো এ তো তিনটে পজিশনে বসে, তুমি যে কোনো একটা জায়গায় বসিয়ে দেবে, ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। কারণ পজিশন অনুযায়ী অর্থ পরিবর্তিত হয়, কিন্তু তুমি তো সেই অর্থ ব্যবহার করতে পারো, তাই না? তো দেখা যাক, হি কেম হিয়ার ইয়েস্টারডে, এটা বললাম। তাহলে ইয়েস্টারডেটা কি করলাম, শেষে এন্ড পজিশন, তারপরে শুরুতে ফ্রন্ট এবং মিড পজিশনে দ্য ট্রেন ইজ নাও অ্যাপ্রোচিং। তাহলে নাওটা মিড পজিশন, কারণ দেখো ভার্বের কি রয়েছে, এই যে এটা ভার্ব, এই ভার্বের আগে রয়েছে। এবার দেখো এই নাওটাকে দিয়ে আমি তিন রকম ভাবে ব্যবহার করতে পারতাম, কারণ নাওটা আমি শুরুতেও ব্যবহার করতে পারতাম, যে আমি বলতাম নাও দ্য ট্রেন ইজ অ্যাপ্রোচিং, এটাও ঠিক হতো। আমি বলতেই পারতাম দ্য ট্রেন ইজ অ্যাপ্রোচিং নাও। তাহলে এই নাও, এই অ্যাডভার্ব অফ টাইমটাকে আমি যে কোনো জায়গায় বসাতে পারি। তাহলে এটা মাথায় রাখবো। এবার হয়ে গেল অ্যাডভার্ব অফ টাইম। তাহলে কি কি হলো, অ্যাডভার্ব অফ টাইম হলো, প্লেস হলো, ম্যানার হলো। এবার এই তিনটেকে কেন্দ্র করে এবার যে নিয়মটা বলবো সেটা মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমে শর্টটা যেমন মনে রাখতে হবে, এটা সেটা মনে রাখতে হবে। কিরকম ভাবে মনে রাখতে হবে দেখা যাক, এটা খুব গুরুত্বপূর্ণ। এরকম, হি সিংস ইন দ্য কনসার্ট ওয়েল। ভালো করে দেখো কি লিখলাম, প্রত্যেকে এটা আমরা লক্ষ্য করব, এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটাতে আমরা লক্ষ্য করব। দেখো কি বললাম, হি সিংস ইন দ্য কনসার্ট ওয়েল, অর্থাৎ সেই কনসার্টে ভালো গান করেছে। তো এখানে আমার যেটা দেখার বিষয় সেটা হচ্ছে, এখানে দেখো মোর দ্যান ওয়ান অ্যাডভার্ব আছে, অর্থাৎ একের অধিক অ্যাডভার্ব আছে। কিরকম, দেখো এটা সিংসটা তো ভার্ব, তো হি সিংস, দেখো ইন দ্য কনসার্ট, তাহলে ইন দ্য কনসার্ট হচ্ছে, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, জায়গা বোঝাচ্ছে, ঠিক আছে? এবার আমি যদি প্রশ্ন করি যে হাউ ডাজ হি সিং, আমি যদি এরকম প্রশ্ন করি হাউ দিয়ে, তো আমরা কি জানি, হাউ দিয়ে প্রশ্ন করে আমরা কি উত্তর পাই, অ্যাডভার্ব অফ ম্যানার পেয়ে যাই। কি পেয়ে যাই, অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে যদি হাউ দিয়ে আমি প্রশ্ন করি, তাহলে কি আসছে, হাউ ডাজ হি সিং, সে কেমন গান করেছে, তাহলে উত্তর আসছে ওয়েল, ভালো। তাহলে ওয়েলটাও একটা অ্যাডভার্ব, ওয়েলটা তাহলে কি জাতীয় অ্যাডভার্ব, ওয়েলটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে ওয়েলটা হয়ে গেল অ্যাডভার্ব অফ ম্যানার। এবার এই জায়গা থেকে সমস্যাটা শুরু, এই নিয়মটা গুরুত্বপূর্ণ, আমরা মাথায় রাখবো। সেটা হচ্ছে কি, যদি একটা সেন্টেন্সের মধ্যে মোর দ্যান ওয়ান অ্যাডভার্ব থাকে, একের অধিক থাকে, তখন আমরা কিভাবে সেটাকে ঠিক করব? সেটা ঠিক করার উপায় হচ্ছে আমাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে। কিরকম জিনিস, অর্থাৎ এম পি টি, এই জিনিসটা মনে রাখতে হবে। কি বললাম, আমাকে মনে রাখতে হবে এমপিটি। তাহলে এই এমপিটি মানে কি, প্রথমে এটা হচ্ছে সিকোয়েন্সটাকে বোঝায়, অর্থাৎ এই অর্ডারে আমি ফলো করব, ঠিক আছে? অর্ডারটা কি রকম, দেখো প্রথমে আমি করব ম্যানার, তারপরে করব প্লেস, এবং তারপরে করব টাইম সবশেষে। তাহলে এবার দেখব এই বাক্যটা ঠিক আছে না ভুল আছে, দেখা যাক। কি কি আছে, এটা অ্যাডভার্ব অফ প্লেস আছে, আর এটা কি আছে, অ্যাডভার্ব অফ ম্যানার আছে। তাহলে আমার সিকোয়েন্সটা কি ছিল, প্রথমে অ্যাডভার্ব অফ ম্যানার, তারপরে অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে আমাকে বাক্যটা ঠিক করতে গেলে কিভাবে লিখতে হবে, আমাকে এই অর্ডারটা ফলো করতে হবে। দেখো এই জায়গাটায় ভুল দেবে,
ঠিক আছে, এই জায়গাটা ওই জন্য বলছি মাথায় রাখতে ভালো করে, যে আমি প্রিপোজিশন দিয়ে অ্যাডভার্বের পজিশন বললাম যেটা, এবং লং অবজেক্ট থাকলে যে অ্যাডভার্বের পজিশন বললাম, সেটার থেকে এটা বেশি গুরুত্বপূর্ণ। যদিও কিছু ক্ষেত্রে লং অ্যাডভার্ব যখন কি হয় একদম বাক্যের শেষে থাকে, তখন সেক্ষেত্রে এটা ভুল হয়ে যায় অনেক বইয়ের নিয়ম অনুযায়ী, কারণ লং বাক্য থাকলে অবজেক্ট থাকলে সাধারণত অ্যাডভার্বটা তার আগে দিতে হয়, বা ভার্বের আমি কি করতে পারি, ভার্বের আগে দিতে পারি। দেখো তাহলে এই বাক্যটাকে আমি সঠিক করে লিখতে কিভাবে লিখবো দেখো, তাহলে আমাকে প্রথমে কোন সিকোয়েন্সটা ফলো করতে হবে, ম্যানার প্লেস টাইম। তাহলে আমি কি লিখবো, হি সিংস, আমাকে বলতে হবে ওয়েল, তাহলে প্রথমে চলে এলো এম, অর্থাৎ ম্যানার, সিংস ওয়েল ইন দ্য কনসার্ট। এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল প্লেস। তাহলে আমাকে এই সিকোয়েন্সটা ফলো করতে হবে। তাহলে এই জাতীয় আমি আরেকটা বলছি, তাহলে দেখো সেই অর্ডারটা কিভাবে দেখতে হবে, মেইনটেইন করতে হবে আমাদেরকে। দেখো পরেরটা, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, এই জিনিসটা মাথায় রাখো, এমপিটি ম্যানার প্লেস টাইম কিসের ক্ষেত্রে, সেটা যদি হয় ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি মাথায় রাখবে। এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির ভ্যারিয়েশনটা খুব কম, ভ্যারিয়েশনের জায়গাটা, ঠিক আছে। যেমন অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কোন জায়গায় বেশি বসে, সেটা হচ্ছে মিড পজিশন, কি বললাম। এবার অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আমাকে কয়েকটা লিখে নিতে হবে। যেমন অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কি কি আছে দেখো, প্রথমে আমি এটা পয়েন্ট ওয়াইজ করব। অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি কি কি আছে, অফেন আছে, অলওয়েজ আছে, টুয়াইস আছে, কি কি বললাম, অফেন, অলওয়েজ, টুয়াইস, আমি বলতে পারি রেগুলারলি, তারপর আমি বলতে পারি ওকেশনালি, ওকেশনালি, ঠিক আছে। এরকম আরো অনেক রয়েছে। তাহলে যেগুলো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি রয়েছে একটা, দ্বিতীয়ত আরো কিছু অ্যাডভার্ব আছে যেগুলো ফ্রিকোয়েন্সি না, তাই তাহলে যেগুলো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, তাহলে আমি এখানে লিখে দিলাম নট অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, তারা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি না, কিন্তু তারা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির এই নিয়মটা ফলো করে। তাহলে এই অ্যাডভার্বগুলো, এই নিয়মগুলো কোনোটাই আমি বলতে পারবো না যে এটা করলেই ঠিক, এটা না করলে ভুল, আমি তাই বলতে পারবো সাধারণত। তাহলে এরা সাধারণত কোথায় বসে, মিড পজিশন। এরা সাধারণত কোথায় বসে, এরা সব সময় বসে মিড পজিশন। বেশিরভাগ ক্ষেত্রে এরা মিড পজিশন বসে, বেশিরভাগ ক্ষেত্রে। আবার মিড পজিশনে না বসালেই যে ভুল হয়ে যাবে এরকম না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভুল হয়। কিন্তু আবার কিছু বই মনে করেছেন এদেরকে মিড পজিশনে না বসালেই ভুল, কিন্তু এটাও সঠিক না। তো দেখে নেওয়া যাক আস্তে আস্তে, সবগুলোই আমি বলবো কথা। দেখো কি বললাম, সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট। তাহলে অ্যাডভার্বটা কোথায় বসবে, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি এখানটা বসবে, এখানে বসে যাবে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এই জায়গাটায়। তাহলে কি বললাম, কোথায় বসবে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, যদি কি থাকে, সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট। আমি যদি বলি দেখো, হি নেভার কুকস, ভালো করে লক্ষ্য করবে কি বললাম, দেখো হি নেভার কুকস। দেখো এখানে হি আছে সাবজেক্ট, আর এখানে কি আছে, মেইন ভার্ব। কি বললাম, সাবজেক্ট, মেইন ভার্ব। তাহলে সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝে কি হয়ে যাবে, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বসবে, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তাহলে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি সাধারণত মিড পজিশনে বসে, এবং প্লেসমেন্টটা কোথায়, সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর নিয়ম। এবার এটা তাহলে 1 নম্বর। কিন্তু দেখো সব বাক্য তো একটা মাত্রই মেইন ভার্ব থাকে না, যদি বাক্যের মধ্যে কি থাকে, অক্সিলারি থাকে। যদি বাক্যের মধ্যে অক্সিলারি থাকে, কি রকম
যদি গঠনটা থাকে এরকম, সাবজেক্ট, ঠিক আছে, সাবজেক্ট যদি অক্সিলারি প্লাস মেইন ভার্ব প্লাস যদি অবজেক্ট থাকে, যদি এরকম থাকে সাবজেক্ট অক্সিলারি মেইন ভার্ব অবজেক্ট, তখন কি হবে অ্যাডভার্বের পজিশন, দেখো এই জায়গায় বসিয়েছিলাম সাবজেক্ট মেইন ভার্বের মাঝে, কিন্তু এখানে হয়ে যাবে অক্সিলারি আর মেইন ভার্বের মাঝে, এখানে হয়ে যাবে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি এই জায়গাটায়। তাহলে কি দুটো বললাম, একটা বললাম যদি মেইন ভার্ব থাকে তাহলে মেইন ভার্ব আর সাবজেক্টের মাঝে বসবে, আর যদি দুটো ভার্ব থাকে, যদি দুটো ভার্ব মানে একটা অক্সিলারি আর একটা যদি মেইন ভার্ব হয়, তাহলে এই মেইন ভার্ব আর অক্সিলারি মাঝে হবে, সেটা কেন্দ্র করে একটা এক্সাম্পল। তাহলে এটা হলো 1 নম্বরকে কেন্দ্র করে নিয়ম। এবার 2 নম্বরকে আমি যদি বলি, এরকম বলি, হি হ্যাজ জাস্ট রিচড আওয়ার হোম। কি বললাম, দেখো হি হ্যাজ জাস্ট রিচড আওয়ার হোম, আমি যদি এরকম বলি, তাহলে এই ক্ষেত্রে তাহলে আমরা দেখে নেব, দেখো কি কি ভার্ব আছে। এখানে দেখো হ্যাজ আছে অক্সিলারি এবং মেইন ভার্ব হচ্ছে রিচড, তাহলে দেখো কোথায় অ্যাডভার্ব হয়ে গেল, অক্সিলারি আছে মেইন ভার্ব আছে তার মাঝে, অর্থাৎ মাঝে মানে জাস্ট হয়ে গেল। জাস্ট কোথায় আছে দেখো, এই যে জাস্ট এখানে আছে, ঠিক আছে। তাহলে কি বলবো, এই জাতীয় অ্যাডভার্ব গুলো কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে, সব সময় না, বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করি, মিড পজিশনে বসাই এবং এই প্যাটার্নটা ফলো করি, এটা তোমরা মাথায় রাখবে। তাহলে এইটার একটা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেব, এটা খুব গুরুত্বপূর্ণ, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, আমরা ফ্রিকোয়েন্সিটা মাথায় রাখবো। এরকম মাঝে মাঝে পরীক্ষায় ভুল দেওয়া হয়, কিরকম ভুল আমি সেটাই আসছি। তার আগে এটা থেকে আমি আরেকটা জিনিস আমি বলে দেব, যে এই অ্যাডভার্বকে, এই যে অ্যাডভার্বগুলো বললাম, এই অ্যাডভার্বগুলো বাক্যের শুরুতেও হতে পারে শেষেও হতে পারে। কি বললাম, বাক্যের শুরুতেও হতে পারে শেষেও হতে পারে, একটা মাত্র বাদ দিয়ে, সেটা হচ্ছে অলওয়েজ, ঠিক আছে। এই অ্যাডভার্বগুলো বেশিরভাগ ক্ষেত্রে মিড পজিশনে হয়, কিন্তু কিছু ক্ষেত্রে শুরুতেও হয় শেষেও হয়, কিন্তু একমাত্র অলওয়েজটা বাদ দিয়ে। কেন অলওয়েজটা বাদ দিয়ে, অলওয়েজটা যখন, আচ্ছা এটা মুছবো তারপরে আমি এটা করবো, এই অ্যাডভার্বগুলো শুরুতে বসতে পারে শেষেও বসতে পারে, ঠিক আছে। যেমন ধরো অলওয়েজটা কিন্তু সেরকম হয় না, কেন এরকম হয় না, কারণ অলওয়েজটা তখনই হয় যদি সেটা যদি ইম্পারেটিভ সেন্টেন্সে হয়। কারণ আমরা জানি একটা খুব বিখ্যাত কথা আছে, কি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সবসময় সত্য কথা বলো। দেখো বাক্যের শুরুতেই তো আছে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, কিন্তু এখানে আমি এই বললাম যে একমাত্র ভার্ব অলওয়েজ, যেটা কখনো শুরুতে বা শেষে বসে না, কিন্তু এখানে কেন হলো, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স হলে কি বলবো, ইম্পারেটিভ থাকলে বাক্যটা যদি ইম্পারেটিভ, কারণ এটা ইম্পারেটিভ, তো আমরা ইম্পারেটিভ সেন্টেন্স চিনবো কি করে, ইম্পারেটিভ সেন্টেন্সে কিছু অ্যাট্রিবিউটস বা কোয়ালিটিস রয়েছে। কি রকম, ইম্পারেটিভ সেন্টেন্স কি করে, প্রথমত আদেশ, উপদেশ এবং অনুরোধ বোঝায় বা রিকোয়েস্ট, এটা হলো প্রথম অ্যাট্রিবিউটস। দ্বিতীয় কি, এটার সাবজেক্ট উচ্চ থাকে। দেখো আমি কাকে বলছি, আমি অর্থাৎ কে কাজটা করতে বলছে, যেমন আমি যদি বলি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, দেখো আমি কথাটা বলছি কিন্তু আমি ওই কথার মধ্যে নেই, কারণ দেখো আমি বলছি না যে ইউ শুড অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এইখানে বলছি না অন্তত, কেন, সেই ক্ষেত্রে দেখো সাবজেক্ট মিসিং আছে। এবং তৃতীয় বৈশিষ্ট্যটা কি, এটা বোঝাবে এটা বাক্যের যে কর্তা সে মিসিং থাকবে, অর্থাৎ অনুপস্থিত থাকবে। তৃতীয়ত সাধারণত ভার্ব দিয়ে বাক্যটা স্টার্ট হয়, সাধারণত আমি যদি বলি গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, দেখো গিভ দিয়ে স্টার্ট করলাম, এটা হচ্ছে ইম্পারেটিভের বৈশিষ্ট্য। তাহলে যেহেতু ইম্পারেটিভ আছে তাই অলওয়েজটা আমি নিয়ম করলাম, এখানে ব্যবহার করলাম, ঠিক আছে। তাহলে ইম্পারেটিভের ক্ষেত্রে আমি অলওয়েজটা ব্যবহার করতে পারি, এইটুকু আমি বললাম। তাহলে এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা খুবই গুরুত্বপূর্ণ। থার্ড টাইপ আছে, দেখো দুটো টাইপ, মানে একটা হচ্ছে প্রথমে যে এক্সাম্পলটা গুলো দিয়েছিলাম, যেমন ধরো ওকেশনালি, এই জাতীয়গুলো, এইগুলো বলেছে অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি বা নিচেই।
আর কিছু শব্দ যেমন জাস্ট, অলরেডি, এগুলো ফ্রিকোয়েন্সি না, কিন্তু ফ্রিকোয়েন্সির বৈশিষ্ট্য মেনে চলে। এবার যেগুলো বলবো এগুলো হচ্ছে অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি, ওগুলোর মধ্যে রাখলাম না, কারণ এদের বৈশিষ্ট্য ওদের থেকে একটু আলাদা, সেই কারণে এটা রাখলাম না ওখানে, ঠিক আছে। তো অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি এই টাইপটা, যেমন ধরো যদি থাকে বাক্যটার মধ্যে সেলডম, সেলডম মানে কদাচিৎ, মানে আমি যদি বলি সে কদাচিৎ আমাদের বাড়ি আসে, তার মানে তার আসার ফ্রিকোয়েন্সিটা কি কদাচিৎ, মানে খুব অল্প। আমি হি ওয়ার্কস করলাম, এবার এই হি ওয়ার্কস এটাকে যদি আমি নেগেটিভে করতে চাই, আমি যদি এটাকে না বাচকে করতে চাই নেগেটিভে, এটাকে যদি আমি নেগেটিভে করি, কিভাবে নেগেটিভে করব? তাহলে আমি বলবো যে হি ডাজ নট ওয়ার্ক। তাহলে আমি কোত্থেকে ডাজ নটটা পেলাম? আমার তো ডাজ নটটা আকাশ থেকে এলো না, আমাকে এখানে দেখো কোনো অক্সিলারি নেই, যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাই আমাকে অক্সিলারি ডু ভার্বের সাহায্য নিতে হলো। তাহলে কোনরূপ বাক্যের মধ্যে অক্সিলারি না থাকলে প্রশ্ন করার জন্য বা নেগেটিভে করার জন্য ডু ভার্বের সাহায্য নেব। তাহলে এখানে আমি ডু নিয়ে চলে এলাম। এবার দেখো এখানে ওয়ার্কস আছে যেহেতু, তাহলে এই এসটা এই ডু এতে যোগ হবে, কারণ এসটাকে তো তুলতে হবে, নেগেটিভ করলে এই এসটা এর সঙ্গে যোগ হয়ে যাবে, তাহলে এটা হয়ে গেল ডাজ। আমি তাহলে হি ডাজ নট ওয়ার্ক করে দিলাম, ঠিক আছে। ঠিক একই রকম ভাবে আমি যদি এটা প্রশ্ন করতে চাই, তাহলে আমি কি করব? ডাজ হি ওয়ার্ক, এটা করব, আমি এইভাবে করে নেব ডাজ হি ওয়ার্ক, তখন আমি ডু ভার্বের সাহায্য নেব। ঠিক এখানেও তেমন, দেখো এখানে হি ভিজিটস, কোনো অক্সিলারি নেই। দেখো যেটা আমি করাইনি আর কি, অর্থাৎ যেটা বললাম গুরুত্বপূর্ণ এক্সাম্পল, যেমন এই যে এই শব্দটা আমরা প্রত্যেকে শুনেছি হার্টলি, হার্টলি, আমরা কি বলি? হার্টলি, হার্টলি হ্যাড হি reached the station than the train left। এটা বললাম, কি বললাম? hardly had he reached the station than the train left। তো এখানে দেখো hardly করা আছে বাক্যের শুরুতে, যেহেতু বাক্যের শুরুতে hardly করা আছে, তাহলে দেখো ইনভার্সন আমরা ইউজ করলাম, অর্থাৎ হ্যাডটা এখানে ছিল, এই জায়গায় এই হ্যাডটা ছিল, আমরা এখান থেকে এখানে নিয়ে চলে এলাম। কারণ এবং এটা সম্পর্কটা আমরা তো খুব ভালো করে পরিচিত যে হার্ডলি, স্কার্সলি থাকলে কি হয়? হার্ডলি থাকলে আমি এখানে ডিডও বসাতে পারি, হ্যাডও বসাতে পারি, ঠিক আছে। এই জিনিসটা আমরা মাথায় রাখবো।